নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো রাহুর সঞ্চার কুম্ভ রাশিতে এবং তার ফল বৃশ্চিক রাশির উপরে কি হবে, কি প্রভাব পড়বে বৃশ্চিক রাশির জীবনে আগামী 1.5 বছর। 18 মে 2025 রাহু সঞ্চার করছেন কুম্ভ রাশিতে, তোমাদের চতুর্থভাবে, বৃশ্চিক রাশির চতুর্থভাবে, এবং থাকবে সেই কতদিন ধরে, 2026 5ই ডিসেম্বর। তো এই 1.5 বছরে রাহু কি খেলা খেলবে তোমাদের সঙ্গে, এটাও আমরা সবাই জানি। যে রাহুর কতগুলো দৃষ্টি আছে, রাহুর দৃষ্টি পরিবর্তন হবে রাহুর আসার সঙ্গে সঙ্গে। কোন কোন ভাবগুলো ডিরেক্টলি অ্যাফেক্টেড হবে সেটা আগে বলে রাখি, তারপর বলবো রাহু এমনিতে কে, রাহু গ্রহটা ছায়া গ্রহ হলেও তার স্বরূপ কি, কি প্রভাব বিস্তার করে, কিভাবে আমাদের জীবনে, আমাদের মনে, আমাদের ভাগ্যে কিভাবে আমাদের সঙ্গে খেলে, কোন কোন চ্যালেঞ্জ আমাদের সামনে সে রাখে, তার উদ্দেশ্যটা কি, কি বার্তা সে আমাদের দেয়, কিভাবে আমাদের সে সংশোধন করার চেষ্টা করে, আমাদের আত্মাকে যে কিভাবে শুদ্ধ রাখার চেষ্টা করে, শুদ্ধ করার চেষ্টা করে, এই সব বিষয়গুলো আলোচনা করব। এবং সব শেষে রাহুর ডিরেক্টলি যে ফল, অবস্থান ফল এবং তারপর দৃষ্টি ফল বিচার করব সমস্ত ভাবের ওপরে। তো এইগুলো আলোচনা করছি ধীরে ধীরে, তোমরা সবাই মন দিয়ে শুনবে। বৃশ্চিক রাশি এমনিতেই খুব সহজ সরল ধার্মিক স্বভাবের একটা রাশি মানুষ এরা। তো রাহুর টার্গেটই হবে এই সহজ সরল কাঁচা স্বভাবের মনগুলোকে একেবারে অ্যাটাক করা, ডিরেক্টলি অ্যাটাক করা। রাহু তোমাদের পঞ্চম দৃষ্টি রাখবে দ্বাদশ ভাবে অর্থাৎ তুলা রাশিতে, সপ্তম দৃষ্টি রাখবে সিংহ রাশিতে অর্থাৎ দশম ভাবে, মানে একেবারে সিংহ রাশিতে দশম দৃষ্টি মানে কর্মভাবে দৃষ্টি রাখবে। নবম দৃষ্টি রাখবে অষ্টম ভাবে মানে মিথুন রাশিতে। দ্বাদশ দৃষ্টি রাখবে কোথায়, মীন রাশিতে, তোমাদের পঞ্চম ভাবে। তাহলে 4 নম্বর, 12 নম্বর, 10 নম্বর, 8 নম্বর ও 5 নম্বর এই সমস্ত ভাবকটা রাহুর দ্বারা ডিরেক্টলি প্রভাবিত হবে। এর পরের দিনের ভিডিওতে আমি আলোচনা করব কেতুর যে সঞ্চার তার ফলটা। রাহু এমন একটা রহস্যময় গ্রহ, এমন একটা বড় গ্রহ, এমন বড় প্রভাব বিস্তার করে মানুষের জীবন ও ভাগ্যে, যে শুধুমাত্র রাহুকে নিয়ে আলোচনা করলেই অনেকটা সময় কেটে যায়। তো আমি ওই জন্য রাহু এবং কেতু দুটোকে আলাদা করে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছি। তো এই জন্যই আমি রাহুর জন্য আলাদা এবং কেতুর জন্য আলাদা করে ভিডিও আনবো, এবং বৃশ্চিক রাশির জন্য স্পেশাল করে। আমি প্রথমে বলে রাখি রাহু কি ব্যাপার। রাহু হলো মায়া, ভ্রম, চিটিংবাজি, লাঞ্ছনা, অপমান, বিনা দোষে কারাদণ্ড, বিনা দোষে দোষী হওয়া, এই সমস্ত বিষয়কে কারকতা, মানে রাহু এই সমস্ত বিষয়ের রাহু কারকতা বহন করে। রাহু আরো অনেক কিছু, রাহু নেশা, জুয়ারি, মাতাল, লম্পট, চরিত্রহীন, বেকার যুবক, রাহু বিনা দোষে জেল খাটা আসামি, রাহু হলো যে সমস্ত কিছু হারিয়ে পথে বসা একজন সর্বশান্ত ব্যক্তি, রাহু হলো স্বপ্নভঙ্গ হয়ে যাওয়া একজন প্রেমিক, রাহু এগুলো স্বরূপ। রাহু যত রকমের চিটিংবাজি আছে এই জগতে সমস্ত কিছু কারকতা বহন করে রাহু। মিথ্যে কথা বলা, ধর্মদ্রোহী হওয়া, বিশ্বাস ভঙ্গ করা, বিশ্বাসঘাতকতা একটা রাহুর নাম। তো রাহু কি করে, প্রথমেই অ্যাটাক করে কাদেরকে, কাঁচা মনকে, সহজ সরল মনকে, বিশ্বাসী মনকে, ধর্মপ্রাণ মনকে অ্যাটাক করে। রাহু এমন একটা গ্রহ, সে কি করে, কোনো প্রচলিত বিশ্বাসকে আগে ভাঙার চেষ্টা করে, কোনো সিস্টেমকে ভাঙার চেষ্টা করে এবং সিস্টেমের বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করে, সিস্টেমের বাইরে সবসময় যেতে চায়। মানে একটা বিদ্রোহী মন, বিদ্রোহী আত্মা, বিদ্রোহী অশুভ আত্মা, যা কিনা সবসময় ধর্মের বিরুদ্ধে কাজ করে, সত্যের বিরুদ্ধে কাজ করে। কারণটা কি এরকম, রাহুর এরকম করে কেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এটা চেষ্টা করছি বোঝানোর। রাহু এরকম কেন করে, রাহুর তাহলে যদি চিটিংবাজি হয় বা যদি
সবসময় ভ্রম, মায়া, মিথ্যা যদি হয় রাহুর নাম, তাহলে রাহুর কাজটা কি, রাহু আমাদের কি করে, তাহলে গ্রহ এই যে রাশি চক্রে এর স্থান কেন হলো, কি ব্যাপারের। রাহু হলো যে এমন একটি গ্রহ যে শুধু স্থান পেয়েছে রাশিচক্রে বা গ্রহদের তালিকাতে, যে স্থান পেয়েছে এই জন্যই যে তার মধ্যে বিষ্ণুর কৃপা আছে, ভগবান বিষ্ণুর কৃপা আছে। সে অমরত্ব লাভ করেছে, সে দেবত্ব লাভ করেছে, অমৃত পান করেছে। সে দৈব কৃপায় গ্রহের মধ্যে স্থান সে পেয়েছে, নিজের যোগ্যতায় নিজের বলে সে পেয়েছে। এখন তাকে যে রাশিচক্রে স্থান দেওয়া হয়েছে বা গ্রহদের তালিকায় স্থান দেওয়া হয়েছে, তো এটার কারণটা কি, এবং তার কারকতা হলো ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক সমস্ত কিছু অশুভ শক্তি, তন্ত্র মন্ত্র, জাদুবিদ্যা, উগ্রতা, এই সমস্ত কিছুকে রাহু একদম ইন্ডিকেট করে বা রাহু এদের রিপ্রেজেন্ট করে। তো এবার রাহু কি করে, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি আরো বিস্তারিত বলবো এই ব্যাপারে, তো একটা এক্সাম্পলটা দিলেই বা বোঝার চেষ্টা করলে রাহুর কাজটা কি তাহলে আমরা বুঝতে পারবো। রাহুর কাজ হলো যে আমাদেরকে না একটা মায়ার জগতে নিয়ে যাওয়া, সেই মায়ার জগতে বাস করানো, এবং অবশেষে রাহুর যখনই তার দশা কাল শেষ হবে বা তার প্রভাব শেষ হবে, দশা হোক অন্তর্দশা হোক যা কিছু, তার পিরিয়ড যখন তার ডিউটি শেষ হবে না, তখন সে ওই যে অন্ধকারে রাখা মায়ার জগতে রাখা মানুষটাকে হঠাৎ করে বাস্তবের মুখে মুখে দাঁড় করিয়ে দেবে। এই হলো রাহুর কাজ। আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যেমন ছোট বাচ্চারা, ছোট বাচ্চা মানে কিরকম, একেবারে ছোট না, ধরা যাক কোনো একটা স্টুডেন্ট একদম সে ক্লাস 7-এ পড়ে, 6-এ পড়ে, 5-এ পড়ে, এই রকম ধরা যাক যে 11, 12, 13 বছর থেকে সে তার শুরু হলো একটা চিন্তা ভাবনার থট প্রসেস শুরু হয়েছে। কিরকম, বাচ্চাটা এমন একটা পরিবেশে সে মানুষ হচ্ছে, বাস্তবের সঙ্গে তার যে চারপাশের পরিবেশ, বাঁচার যে লাইফস্টাইল, তার সঙ্গে তার নিজস্ব চিন্তা ভাবনার যে একটা প্রসেস আছে, সেইটা কোনো মিল নেই। এটা এরকম হয় বেশিরভাগ বয়সের বাচ্চাদের ক্ষেত্রে, শৈশবে এটা হয় বেশি করে। যদি এইগুলো বেশি হয় স্টুডেন্ট লাইফে, যাদের জীবনে মানে স্টুডেন্ট লাইফে যাদের রাহুর দশা, মহাদশা, অন্তর্দশা আসে, তাদের ক্ষেত্রে এগুলো বেশি হয়। তাই আমার এক্সাম্পলটা দিতে সুবিধা হচ্ছে, এবং এগুলো আমি জানি বলেই দিচ্ছি। আর এটা বুঝতে পারলেই ব্যাপারটা ক্লিয়ার হবে সবার কাছে রাহুর কাজটা কি। রাহু হলো ঠিক এরকমই করবে যে ওই স্টুডেন্টটা স্বয়ং রাহু, মানে একেবারে ওর মাথায় বা অন্তরে বা আত্মায় একবারে প্রবেশ করবে, এবং রাহু তার আত্মা স্বরূপ হয়ে যাবে। একেবারে সমস্ত কিছু, তার চিন্তা ভাবনা, চাল চলন, কথাবার্তা কন্ট্রোল করবে, পুরোপুরি রাহুর আন্ডারে চলে আসবে সেই ছেলে বা মেয়ে যেই হোক না কেন, স্টুডেন্টটা যাই হোক। তো এইবারে সেই রাহুর যখন আত্মা হয়ে যাবে, মানে সেই আত্মাটা যখন রাহুর মানে একদম কন্ট্রোলে চলে আসবে, তখন কি করবে সেই স্টুডেন্টটা এরম ভাবনা চিন্তা করবে যে আমি বড় হয়ে হয়তো অনেক বড় বড় ব্যবসায়ী হব, শিল্পপতি হব, কেউ ভাববে হয়তো প্রধানমন্ত্রী হব, এরকম অনেক কিছু ভাববে, কেউ হিরো হব, কেউ বড় খেলোয়াড় হব। অথচ দেখা যাবে যে তার নুন আনতে পান্তা ফোড়ায় এরকম একটা বাড়ির অবস্থা। সে ভাবছে খেলোয়াড় হব, কিন্তু খেলার কোনো ব্যাটও নাই, বলও নাই, কেনার ক্ষমতাই নাই। আবার সে হয়তো স্কুল যায়, স্কুল থেকে বাড়ি ফেরে আবার পড়তে যায়, খেলাধুলার সঙ্গে তার কোনো সম্পর্কই নাই, তবুও সে ভাবছে আমি বড় হয়ে খেলোয়াড় হব। এরকম ব্যাপার। আবার খেলাধুলা যদি করতেও যায়, সে সব থেকে বাজে প্লেয়ার হয়ে দাঁড়াবে, মানে সে খেলার তার সঙ্গে সম্পর্কই নাই। সে ভাববে আমি ব্যাটটা হাতে পেলেই যেন একবারে সচিন হয়ে যাবো, এরকম একটা ব্যাপার। তো সে নিজেকে অনেক বড় ভাববে আর কি, বড় বিশাল ব্যাপার, মানে একদম তিসমার খান ভাববে। কিন্তু কাজে কমে কিছু নাই, কাজ করতে দিলে উল্টো
লোকে ওকে ভাববেও যে ও তিসমার খান, কিন্তু যখন ব্যাটটা ধরতে যাবে তখন বোল্ড আউট, প্রথম বলে আউট, এরকম তার ব্যাপার হবে। তো যাই হোক, এরকম হতে হতে সে যখন ভাববে অনেকটা বছর কেটে যাবে, 5টা 6টা 10টা বছর কেটে যাবে, তখন এক সময় হঠাৎ করে তার চৈতন্য উদয় হবে। কিরকম, যে যা এ কি ভাবছিলাম, আমার তো খেলোয়াড় হওয়াই হলো না, আমার তো সচিন হওয়া হলোই না, তো উল্টে আমি এখন কি হলাম, সে নিজেই এখন সেই ভেবে লজ্জা পায় নিজে নিজেই। তো এরকম ব্যাপার, মানে হঠাৎ করে তার স্বপ্ন ভঙ্গ হবে এবং সে বুঝতে পারবে যে আর আমি স্বপ্ন দেখেছিলাম, কিন্তু স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কোনো রকমের কোনো পদক্ষেপ আমি গ্রহণ করিনি, তার স্বপ্ন ভঙ্গ হলো, তার একেবারে আত্মা চুরচুর হয়ে গেল। মানে তার স্বপ্ন চুরচুর হয়ে গেল, তা শুধু তাই নয়, তার আত্মাটা ভেঙে চুরমার হয়ে গেল। সেই চুরমার হয়ে যাওয়া আত্মা থেকে আবার নতুন একটা আত্মার উদয় হলো, চৈতন্য যুক্ত আত্মা। কিরকম আত্মা, এবার তার মধ্যে একটা সজাগ দৃষ্টিভঙ্গি তৈরি হলো, সজাগ চেতনা তৈরি হলো, যে স্বপ্ন আর বাস্তব কোনটা, এর মধ্যে একটা বোধ তৈরি হলো, এদের মধ্যে একটা ফারাক আছে, সেটার ব্যাপারে সে জানতে পারলো, সচেতন হলো, তার জ্ঞান এলো, অভিজ্ঞতা হলো। তো এই রকমই হলো রাহুর কাজ। রাহু কি করলো, হঠাৎ করে তাকে ওই 5 6 10 বছর পর্যন্ত তাকে একটা এমন তিসমার খান বানিয়ে রেখেছিল, সে একবারে সবার থেকে আলাদা, সবার থেকে নিজেকে আলাদা রাখে, তার কথাবার্তা চিন্তা ভাবনা সবার মধ্যে মানে এমন আলাদা করে রাখবে যে যেন সে খেলোয়াড় হয়েই গেছে, নিজেই খেলোয়াড়, ও সচিন হয়ে গেছে, সবার থেকে আলাদা। ও ভাববে একবারে আমি তো সচিন, আমি সবার সময় কেন এই সাধারণভাবে কথা বলবো বা সাধারণভাবে মিশবো, এরকম একটা ব্যাপার তার মধ্যে থাকে। তারপর যখন সম্পূর্ণ ভঙ্গ হয়ে যায়, তখনই সে বুঝতে পারে কি ভুলটা সে করেছে। তাহলে কি হলো, রাহু কি করলো, ওই যে আত্মা বা ওই যে ছেলেটির যে আত্মাতে রাহু ভর করেছিল, রাহু কি করলো, ওই ছেলেটির পাপস্খলন করলো। কোনো কর্ম ঋণ ছিল তার, কোনো পাপ ছিল তার, সেই পাপটাকে সে হরণ করে নিল, স্বপ্ন ভেঙে দিল, বাস্তবে নিয়ে এলো, তার অহংকার এবং দর্প যেটা ছিল সেটা নষ্ট করে দিল, চোখের জলে সেই অহংকার দূরীভূত হলো, পাপ মোচন হলো, সাপ মোচন হলো। রাহুর এটা কাজ, এই কাজটা রাহু করে এবং রাহু থেকে ভালো আর কেউ করতে পারে না। তো এটা সেই প্রকৃতির নির্দেশেই রাহু এটা করে। তো রাহু কিন্তু সেই জগৎ কল্যাণই করে, কিন্তু আমাদের অহংকার যদি আমরা দূর না করতে পারি, তাহলে আমাদের চৈতন্য লাভ করা হবে না বা ব্রহ্মে লীন হওয়া হবে না। তাই রাহু আমাদের মনে সমস্ত অহংকার দূর করার চেষ্টা করে। রাহু শনি সবাই, রাহু শনি এরাই তো পারে আমাদের অহংকারকে দূর করে রাখতে, দূর করে দিতে। তো সেই জন্যই তো শনিবৎ রাহু, রাহুবৎ শনি বলা হয়। রাহু এটাই করে, আমাদের অহংকার দূর করে, আমাদেরকে আসল যে আমাদের সত্তা, যে স্বরূপ, তার সঙ্গে আমাদের কি করে, মুখোমুখি দাঁড় করায়, সেটা সম্বন্ধে পরিচিতি ঘটায় রাহু। রাহুর এটা কাজ। রাহু, আমি বলবো রাহু গ্রেট। রাহুই পারে রাম তৈরি করতে, রাহুই পারে রাবণ তৈরি করতে। রাহু মানে রাহু, আমি বলেছি রাহু মানে সম্পূর্ণ আকাশ, আকাশী সত্তা, যে থেকেও আছে আবার যে থেকেও আছে আবার যে না হয়েও আছে, এরকমই ব্যাপার। তো এরকম একটা ব্যাপার, রাহু মানে সম্পূর্ণ আকাশ, রা মানি তো আকাশ, এরকম একটা রাহুর স্বরূপ, রাহুর অবস্থা। এই রাহু আমাদের আসছে কুম্ভ রাশিতে, সেটাও শনিরই ঘর। রাহু যখন আসবে শনির নক্ষত্র শতভিসায়, তখন রাহু আরো অনেক খেল দেখাবে। তবে আমি নক্ষত্র ভিত্তিক আলোচনায় পরে আসব। আজকের এই ভিডিওতে রাহুর যে দৃষ্টিফল এবং রাহুর যে ডিরেক্টলি অবস্থান ফল এবং অবস্থান ফলের প্রভাবে কীরকম পরিবর্তন বৃশ্চিকের জীবনে আসবে, আমি সেটার বিষয়ে আলোচনা করব। কারণ বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। রাহু গ্রহটাই এরকমই যে অনেক কিছু বলতে হয়, সহজে একে মানে আমি বলবো যে একে না সহজে প্রেডিক্ট করাও যায় না, আবার বর্ণনা করাও যায় না। এমনই একটা গ্রহ এই রাহু। এই রাহু কেতু এরা সব থেকে খুব কঠিন গ্রহ এবং আনপ্রেডিক্টেবল, খুব আমি বলবো যে মানে এরা রহস্যময়ী গ্রহ এরা। তাই আমি আজকে শুধুমাত্র এদের অবস্থান ফল ও দৃষ্টি বিচার করে শেষ করব বিষয়টা। তো যেটা হলো কুম্ভ রাশিতে, অর্থাৎ চতুর্থভাবে রাহু থাকলে কি হয়। এই যে চতুর্থ ভাব, আমাদের আত্মা, আমার মন, আমার হৃদয়, এখানে রাহু আসছে, খুব সাবধান। যেটার উদাহরণ আমি একটু আগে দিলাম, সেই
ব্যাপারটাই কিন্তু তোমাদের সঙ্গে এবার হবে। কীরকম হবে? রাহু আমার যদি চতুর্থ ভাবটায় আমার হৃদয় হয়, তাহলে রাহু ওখানে আসছে, মানে রাহু পুরো আত্মায় আমাদের বিরাজ করবে। তো এটা হলে কি হবে? হবে এটাই যে আমি বুঝতেই পারবো না যে কোনটা স্বপ্ন কোনটা বাস্তব, প্র্যাকটিক্যাল হতে পারবো না অ্যাকচুয়ালি। ইমোশনাল এত হব যে, কারণ ওটা আমাদের আবেগের জায়গা। রাহু ওই আবেগের জায়গাটা এমনভাবে মজবুত করে দেবে যে সবাইকে আমরা নিজের ভাববো, আর হচ্ছে যে আপন ভাববো, আপন ভাবতে গিয়ে সবার উপকার করতে যাব, সবার সেবা করতে যাব, সবার ভালো করতে যাব, আর তখনই হবে আমাদের সমস্যা। সমস্যা শুধু নয়, বিপদ হবে। কারণ কারোর ভালো করতে গেলেই বিপদ হয়, এটা এখন কলিযুগের ধর্ম। তো এটা থেকে তোমাদের বাঁচতে হবে একদম। এই আগামী 1.5 বছর তোমাদের ইমোশন যদি থাকে একটুও মনের মধ্যে, সেটাকে পুরোপুরি প্যাক করে একেবারে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে। ইমোশন রাখা যাবে না, কোনো রকমের ইমোশন। সেটা হতে পারে ভালোবাসা, সেটা হতে পারে দয়া, মায়া, মমতা, বিশ্বাস, কোনো কিছু না। ধর্মের পথে সিম্পলভাবে রোবটের মতো কাজ করে যাব, এই হলো তোমাদের ডিউটি আগামী 1.5 বছর। কোনো মানুষকে বিশ্বাস করা, তাকে টাকা ধার দেওয়া, তাকে নিজের ভেবে নিজের ঘরে জায়গা দেওয়া, কোনো রকমে আমরা কোনো কিছু চ্যারিটি আমরা এখন করব না। কোনো রকমের চ্যারিটি নিষিদ্ধ আগামী 1.5 বছর। আগে নিজে বাঁচো, তারপরে পরেকে বাঁচাবো। সম্পূর্ণ সুরক্ষিত আগে নিজে হব, তারপরে অন্যকে বাঁচাবো। এই হলো তোমাদের পলিসি আগামী 1.5 বছরের জন্য। রাহু ওখানে আছে মানে ঠকবেই ঠকবেই ঠকবেই। আসছে, ও কোথা দিয়ে কোন দিকে কার মাধ্যমে ঠকিয়ে দেবে বা একটা ধাক্কা দেবে, মানে ইমোশনাল ধাক্কা দেবে, বোঝা খুব কঠিন। প্রথমত ওটা মায়ের জায়গা, প্রথম ধাক্কাটা ওই মায়েকে দিয়েই দেবে। তোমাদের তো শত্রু মা বাবাই, মাই তো শত্রু, বাবা মাই শত্রু, পরিবার শত্রু, তোমাদের আপন বলে তো কেউই থাকে না। ওই চতুর্থ ভাবটা পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ব্যাস ওরাই তোমাদের কাল হয়ে দাঁড়াবে এখন। ওই যে বন্ধুটাকে মনে হচ্ছে এখন খুব আপন, 1.5 বছর পরে দেখবে সেই সব থেকে বড় শত্রু। যে মা তোমাদের এখন ইমোশনাল ব্ল্যাকমেল করে তোমাদেরকে দিয়ে কাজ হাসিল করার চেষ্টা করবে, দেখবে যে ওই মা তোমার কাছ থেকে সরে গেছে 1.5 বছর পরে। যে পরিবারের জন্য সব কিছু করবে, সেই পরিবার তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে 1.5 বছর পরে, একদম ডেফিনেটলি এটা হবেই। তো এই থেকে সাবধান। অবস্থান ফল হলো এটাই, এই রাহুর চতুর্থভাবে অবস্থান ফল প্রথম এটা। দ্বিতীয় যেটা বলবো, যে রাহু পঞ্চম ভাবে দৃষ্টি রাখছে, মানে হলো তার মানে দ্বাদশ ভাবে, পঞ্চম দৃষ্টি রাখছে দ্বাদশ ভাবে। দ্বাদশ ভাবটা আমাদের কি হলো, সম্ভাবনা কোন দিক থেকে, দূর থেকে। দ্বাদশ ভাব খরচা, অকারণ খরচা থেকে বাঁচতে হবে আমাদের। ভীষণভাবে ব্যয়টা বেড়ে যাবে। আমাদের উচিত হবে যে ব্যয়কে নিয়ন্ত্রণ করা। বিদেশ থেকে ইনকাম করা আমাদের যে সোর্সগুলো আছে, সেই সোর্সগুলো আমাদের এখন খুলতে হবে। অর্থাৎ বিদেশ থেকে যতটা সম্ভব আমরা টাকা এখন টেনে নেব। বিদেশি বিনিয়োগ, বিদেশি মুদ্রা বিনিয়োগ, বিদেশি কোম্পানির সঙ্গে টাই আপ করা, বিদেশি কোম্পানির সঙ্গে আমাদের লেনদেন করা, এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা করা, লটারি, শেয়ার, এগুলো থেকে আমাদের এখন খুব সতর্কতার সঙ্গে আমাদের নিবেশ করতে হবে এবং এখান থেকে রিটার্ন এনি হাউ নিয়ে আসতেই হবে। এটা তোমাদের ডিউটি। কারণ রাহু পারে ওখানে ওই পঞ্চম দৃষ্টির মাধ্যমে, রাহু যেখানে দৃষ্টি রাখবে সেখানে অনিশ্চয়তা তৈরি করে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু সম্ভাবনাও তৈরি করে আনে। ভালো আছে, মন্দ আছে, আমি বারবার বলছি, কোনো গ্রহ একেবারে সবটাই খারাপ তা নয়। রাহু ভালো, আবার রাহু খারাপ। শুধু ভালো আর মন্দ, মানে কোনটা কতটা ভালো কতটা মন্দ, এটা টোটাল ডিপেন্ড করবে তুমি তোমার ইমোশনকে কতটা কন্ট্রোল করতে পেরেছো এটার উপরে। তাহলে আমি বলছি, ইম্পোর্ট এক্সপোর্ট, ব্যবসা, শেয়ার মার্কেট, লটারি, জুয়া, সাট্টা যত আছে, কমিশনে যারা কাজ করো, কমিশন ভিত্তিক যারা সেলফ এমপ্লয়েড, যারা হাউস ওয়াইফ, যারা আমি বলবো যে যারা এমনিতেই যে ছোটোখাটো কুটির শিল্প হিসেবে যারা কাজ করো, তো এজেন্সি, ট্রাভেল এজেন্সি, এরকম জায়গায় যারা কাজ করো, তাদের সমস্ত মানে ব্যবসা বাণিজ্য
থেকে মানে আপ ডাউন থাকবে, তবুও বলছি আপটা ভালো বেশি থাকবে এবং সেখান থেকে ফাটকা ইনকাম আমরা পাবো। তো সন্তানের মাধ্যমে আমরা উপকৃত হব, সন্তানের বিদেশ যাত্রা সম্ভব হবে, ভ্রমণের জন্য আমাদেরকে যেতে হতে পারে ছোটোখাটো ট্রিপে, এবং লং টার্ম জার্নিও হতে পারে, বিদেশে যাত্রা হতে পারে, অনেকের জীবনে হবে। কারণ রাহুর দ্বাদশ দৃষ্টি পড়ছে তোমাদের পঞ্চম ভাবে এবং কালপুরুষের দ্বাদশ ভাবে। তো তোমরা যত চেষ্টা করবে, যদি চেষ্টাটা আন্তরিক হয়, যদি চেষ্টাটা বাস্তবের সঙ্গে মিশিয়ে হয়, তাহলে তোমরা এই যে নিবেশের কথা বললাম, ইনভেস্টমেন্টের কথা বললাম, তখন তোমরা যদি একটা থাকে না, যদি ইনভেস্টমেন্ট যে প্ল্যানটা করছো, যে প্ল্যানটার মধ্যে যদি একটু বাস্তবতা থাকে, তাহলে কিন্তু তোমরা সাকসেসফুল হবে এবং রিটার্ন পাবে, প্রফিট পাবে। যদি তার মধ্যে কোনো রকম প্ল্যানিং নেই, হুটপাট বা হটকারী সিদ্ধান্ত হলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, এটা নিশ্চিতভাবে মনে রেখো। যারা উচ্চশিক্ষায় জন্য বিদেশ যাওয়ার কথা ভাবছো, তারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাবে, সেখানে গিয়ে সেটেল হওয়ার সম্ভাবনা থাকবে, সেখানে গিয়ে কর্ম করার সম্ভাবনা থাকবে, কর্ম করে আয় করবে, আয় করে বিদেশে থেকে টাকা পাঠাবে ঘরে বা দেশে। তো এরকম মানে বাড়ি থেকে অনেক দূরে গিয়ে তোমাদের কাজ করতে হবে এই সময়ে, কারণ তোমাদের দশমভাবে রাহুর সপ্তম দৃষ্টি আছে। তাহলে কর্মস্থানটা হবে বাড়ি থেকে অনেক দূরে এবং হবে ঘুরে ঘুরে। তো এইরকম একটা ওয়ার্ক প্যাটার্ন হবে তোমাদের, যে বাড়ি থেকে অনেক দূরে যেতে হবে তোমাদের কর্মের জন্য, এবং হচ্ছে যে একাধিক কর্ম চেঞ্জ করতে হতে পারে। এই সময় তোমাদের এরকম মনে হবে যে আমার থেকে ভালো এই কাজ আর কেউ করতে পারে না, আত্মম্ভরিতা রাহু দেবেই, অহংকার রাহু দেবেই। তো এই সমস্ত ভ্রম থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে, সদা সর্বদা সতর্ক থাকতে হবে, যাতে আমার মধ্যে কোনো রকম যেন ইগো না কাজ করে, আমি বেস্ট, আমি সেরা, আমি তিসমার খান, এরকম যেন কখনো অ্যাটিটিউড মনের মধ্যে না আসে। তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, রাহুর দ্বারা খুব ক্ষতিগ্রস্ত হবে। আবার দশমভাবে কেতু আসছে, তো সেইটাও একটা এফেক্ট থাকবে। তো সেটা পরে বলবো। এখন দশমভাবে যে সপ্তম দৃষ্টি আছে সেটার কথা বলতে গিয়ে বলবো যে এটুকু, যে কর্মজগতে একটা আপ ডাউন তোমরা দেখতে পাবে, কর্ম চেঞ্জ করতে হতে পারে, তবে কর্মে উন্নতি হবে, ডেফিনেটলি হবে উন্নতি, চিন্তার কিছু নেই। তবে আবার বলছি, হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। কর্মস্থানে বিভিন্ন কলিগদের, সহকর্মীদের চক্রান্তের শিকার হবে, তাদের দ্বারা মানে ঠকে যাবার একটা সম্ভাবনা থাকবে। তারা তোমাদের বিরুদ্ধে চক্রান্ত করবেই করবে, কর্ম চলে যাবার একটা অবস্থা তৈরি হবে। তবে আমি বলবো তোমাদের এইটুকু ভেবে নিশ্চিন্ত থাকবে যে কর্ম যাবে না, কিন্তু চলে যাওয়ার মতন অবস্থা তৈরি হবে বারবার। তোমাদের যোগ্যতা এবং সততা তোমাদেরকে বাঁচিয়ে দেবে, তোমাদের কর্মটাকে বাঁচিয়ে রাখবে। তো চিন্তার কিছু নেই। রাহু কি করবে, কর্মটাকে চেঞ্জ করাবে, আবার ওদিকে বিভিন্ন রকম অভিজ্ঞতা দেবে, কর্মজগতে বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স দেবে, এটা ভালো একটা ব্যাপার। তো আবার বলছি, যারা একটা কর্ম করো, এবার থেকে ভাবতে শুরু করো যে আমি একা হাতে, আমি একটা পার্সন হিসাবে একটা কর্ম নয়, এখন থেকে শুরু করো একাধিক কর্ম করব। মাল্টিটাস্কিং তোমাদের করতে হবে, এটা যেন মনে থাকে। মাল্টিটাস্কিং খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য এটা খুব ভালো একটা ব্যাপার, মানে করতেই হবে। একাধিক রোজগার মানে সোর্স অফ ইনকাম খুলতেই হবে, না হলে তোমরা টিকতে পারবে না কাজের জগতে এবং নিজের পারিবারিক জগতে। বাড়ি গাড়ি কেনার জন্য বা সম্পত্তি কেনার জন্য সুযোগ আসবে। চতুর্থভাবে রাহু আছে মানে এই সমস্ত সম্ভাবনাগুলোকে বাড়িয়ে তুলবে। বাড়ি গাড়ি কেনার সুযোগ আসবে, সম্পত্তি কেনার সুযোগ আসবে। তারপর হচ্ছে যে যেটা মানে তোমাদেরকে আবেগ কন্ট্রোল করা মানে হলো যে ধৈর্য ধরে রাখতে হবে। যে কোনো বিষয়ে যদি কখনো ডাউন টাইম আসে, তো হতাশ না হয়ে ধৈর্য ধরে রাখতে হবে। যদি সেই চ্যালেঞ্জটাকে আমরা ধৈর্য ধরে পার করে রাখতে পারি, তাহলে আবার জানতে হবে রিওয়ার্ড বা পুরস্কার আমরা পাবো। কর্মজীবনে উন্নতি হবে, বিনিয়োগে লাভ হলেও সতর্ক থাকতে হবে। যারা আইটিতে কাজ করো, যারা প্রযুক্তিতে কাজ করো, টেকনিক্যাল লাইনে কাজ করো, তাদের কিন্তু বলবো যে খুব উন্নতির সময় আসছে। যারা রাইটার, শিল্পী, লেখক বা এই যে যারা প্রকাশনায় কাজ করো, যারা সাংবাদিক, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করো, তাদের উন্নতি হবে। শেয়ার মার্কেটে উন্নতি হবে, শেয়ার মার্কেটে যারা কাজ করো তাদের উন্নতি হবে। তো এরকম
আমি বলেছি কমিশন ভিত্তিক যারা কাজ করো, এজেন্সি বা এজেন্ট এরকম জায়গায় যারা কাজ করো তাদের জন্য উন্নতি আসছে। তো কর্মক্ষেত্রে এরকম অনেক সম্ভাবনা খুলে যাবে। তো আরেকটা কথা, পঞ্চম ভাবটা যেহেতু প্রেমের ভাব, তো অনেকের এরকম হবে যে দূর থেকে প্রেম আসবে, যোগাযোগ তৈরি হবে। আবার মানে দূর মাধ্যম থেকে হতে পারে, কোথাও গেলাম ঘুরতে, সেখানে গিয়ে প্রেম হতে পারে। তো ভালো প্রেম, তো সেটা একটা, আমি বলবো যে সেটা একটা ভালো ব্যাপার। অনেকেরই প্রেম দরকার জীবনে, প্রেম চায়ও, তো ভালো এটা ব্যাপার, মানে গুড নিউজ করতে পারো। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা অন্যান্য সামাজিক মাধ্যমের মাধ্যমে পরিচয় হয়ে সেই প্রেমটা গাঢ় হবে, নিবিড় সম্পর্ক তৈরি হবে এবং ভালো ফল দেবে আগামী দিনে, এটা বলতে পারি। যেটা হচ্ছে যে কর্মে অনেক তোমাদেরকে থাকতে হবে ব্যস্ত, মানে ব্যস্ততা তুঙ্গে থাকবে, এদিক ওদিক অনেক ভ্রমণ করতে হবে কর্মের জন্য, আমি এটা আগেও বলেছি। তো এবার যেটা হবে, কর্মে ব্যস্ত থাকবে, তো শরীরের উন্নতি তোমাদের, মানে শরীরের দিকে তাকাতে হবে, স্বাস্থ্যের অবনতি হবে। কারণ ফোর্থ হাউসটা আমার হৃদয় বলেছি, মানে ওখানে আমার ফুসফুস আছে, ফুসফুস লাংস। তো লাংকে আমাদের কেয়ার রাখতে হবে, কারণ রাহু মানে ধোঁয়া। যারা স্মোকিং করো তাদেরকে বলবো যে ইমিডিয়েট স্মোকিং ছাড়ো, না হলে কিন্তু রাহু ওখানে তোমাদেরকে মানে কাঁদাবে, প্রচুর বিপদে ফেলবে। স্মোকিং ত্যাগ করো, না হলে কিন্তু খুব বিপদ, হসপিটালের খরচ বাড়িয়ে দেবে, পরিষ্কার কথা। কারণ তোমাদের দ্বাদশ ভাবে রাহুর পঞ্চম দৃষ্টি, আর ওদিকে দ্বাদশ ভাবেও দৃষ্টি আছে, মানে কালপুরুষের দ্বাদশ ভাব ওইটা, ওখানেও পঞ্চম দৃষ্টি, মানে পঞ্চম ভাব তোমাদের। তো ওখানেও তোমাদের আমি বলছি বারবার যে স্মোকিং ত্যাগ না করলে বা যে কোনো টাইপের নেশা না ত্যাগ করলে রাহুর দ্বারা এইবারে ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা আছে, কারণ বুকের মধ্যে রাহু বসে আছে। ব্যাস, এইটা থেকে আর কি বলবো। আচ্ছা, এবার যেটা বলবো, হ্যাঁ, যেটা বলছিলাম যে স্বাস্থ্যে কি আমার জন্য অবনতি বলেছি, যেহেতু আমাদের কর্মের জন্য এদিক ওদিক করতে হবে, খাওয়া দাওয়া ঠিক করে হবে না, তাই জন্য শরীরের আমাদের বিভিন্ন রকমের গোলযোগ দেখা দিতে পারে। তো তার মধ্যে পেটের প্রবলেম, শরীরের মধ্যে এটা ইমিউনিটি সিস্টেমটা একটু দুর্বল হতে পারে, তো শরীরটা উইক ফিল করতে পারে, মাঝে মাঝে জ্বর হতে পারে, তো এটা খুব সাবধান। তো আমার বলেছি যে পরিবারের জন্য সময় দিতে হবে, যেহেতু ফোর্থ হাউসে রাহু আছে, তাহলে ফোর্থ হাউসে মানে পরিবারের থেকে দূরে রাখবে রাহু। ওই যে বললাম ঘোরাবে, তো এদিক ওদিক ঘোরালে কি হবে, বা কর্মে ব্যস্ত থাকলে কি হবে, আমি পরিবারের জন্য সময় দিতে পারবো না। তো পরিবারকে সময় দিতে হবে, এটা তোমাদেরকে একটা ডিউটির মধ্যে পড়বে, পরিবারকে সময় দাও, নাহলে পারিবারিক সম্পর্ক ব্যাহত হতে পারে। আবার বলছি যে রাহুর এই ট্রানজিটের মধ্যে তোমাদেরকে বলবো বারবার, তোমাদের বৃশ্চিক রাশির মানুষেরা আধ্যাত্মিক দিক থেকে খুব সচেতন, বা আধ্যাত্মিক ব্যাপারগুলোর প্রতি ঝোঁক আছে, ইচ্ছা আছে। তো এই ইচ্ছা বা ঝোঁক যাদের আছে তাদেরকে বলবো যে এই ট্রানজিট পিরিয়ডের মধ্যে তোমরা নতুন কিছু শিখতে পারো। কিরকম, কি ব্যাপার, কোনো হিলিং ক্লাস করতে পারো, মানে হিলিং টিচার হতে পারো আর কি। সেটা হতে পারে তন্ত্র মন্ত্র, জাদুবিদ্যা, জ্যোতিষী বিদ্যা, রেইকি, যোগ, প্রাণায়াম, এই সমস্ত জগতে তোমরা চলে যেতে পারো, এবং এখান থেকে তোমাদের কি হবে, উন্নতি হবে। রাহু যখন শতভিষা নক্ষত্রে আসবে তখন তোমাদের এই সমস্ত ব্যাপারে আগ্রহ বাড়বে, এবং এই সমস্ত ব্যাপারে যদি তোমরা এখন থেকে ট্রাই করো, তাহলে এখান থেকে তোমরা অনেক উন্নতি করতে পারবে, অনেক আধ্যাত্মিক জ্ঞান বাড়বে, শক্তি বাড়বে, এবং হচ্ছে তোমরা এই সমস্ত জায়গায় তোমরা প্রফেশন করতে পারবে, এবং এখানে তোমরা রোজগার করতে পারবে। এগুলো তোমাদেরকে বলে রাখলাম, খুব সম্ভাবনার দিক এটা, এগুলো করতে পারো। তো হিলিং টিচার, আয়ুর্বেদিক হতে পারে, শিক্ষক হলে মানে ডক্টর হলে, তো এরকম ব্যাপার হতে পারে। তো যারা, আবার বলছি, যারা ডক্টর হওয়ার জন্য পড়াশোনা করছো তাদেরকেও বলছি যে তোমাদের এই যে 1.5 বছরে এই সম্ভাবনাগুলো আরও বেশি বেশি হবে, এবং তোমরা এই সমস্ত বিদ্যার দ্বারা বিদেশে পাড়ি দেবে। তোমাদের এই যে প্রফেশনটা বা এই কাজগুলো তোমাদের মানে তোমরা এই কাজে সফল হবে, এমন যে লোকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে। লোকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হলে তোমাদের নাম, সম্মান, মান, যশ সব হবে আর কি। তো এগুলো বাড়বে, এবং বাড়লে তোমরা স্বাভাবিকভাবে বিদেশে যাবার সুযোগ পেতে পারো, বা বিদেশ থেকে ডাক পেতে পারো, এরকম ব্যাপার।
তো এটা হলো পঞ্চম বললাম। সপ্তমের ব্যাপার নিয়ে আরেকটা বলবো যে পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। জীবন সাথী যাকে বলা হয় তার সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। আর কর্মের জন্য যখন আমি ভ্রমণ করব, যখন আমি ব্যস্ত থাকব, তখন তো আমার পার্টনার তো একা থাকবে, তখন দূরত্ব বাড়তে পারে। তো এই ব্যাপারটা সাবধান থাকতে হবে এই ব্যাপারটা নিয়ে। যদি কখনো আমাদের বলবো যে যদি আমাদের এরকম হয় যে কোনো রকম পার্টনারশিপ ব্যবসা করছি বা লিগ্যাল কন্ট্রাক্ট করছি, তো সেই 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 সমস্ত জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে, নজর রাখতে হবে। কারোর উপরে বিশ্বাস করা যাবে না। লিগ্যাল কন্ট্রাক্ট যেমন ধরা যাক যে সম্পত্তি কিনছি জয়েন্টে, বা আমি নিজের নামে কিনছি, সেই সমস্ত ক্ষেত্রে যখন আমরা সই করব, যখন চুক্তি করব, তখন আমাদের কাগজপত্র ভালো করে দেখে নিতে হবে, পড়ে নিতে হবে, তো তারপরে সই করতে হবে। এটা হলো তোমাদের দায়িত্ব। এবারে চলে আসবো রাহুর নবম দৃষ্টি যে অষ্টমভাবে পড়ছে মিথুন রাশিতে, সেটার ব্যাপারে কি হবে, তো তখন তার ফল কি হবে। তখন নবম দৃষ্টি মানে ভাগ্য উদয় করা দৃষ্টি রাহুর। রাহু নবম দৃষ্টি মানে অষ্টম ভাবটা রহস্য, গুপ্তবিদ্যা, জাদুবিদ্যা, তন্ত্র মন্ত্র, সিক্রেট মানে গুপ্ত মানে ওই লুকোচুরির ব্যাপার যেগুলো হয় আর কি। তো অবৈধ কোনো কিছু, অবৈধ সম্পর্ক, মৃত্যু, পাপ, অ্যাক্সিডেন্ট, এই সমস্ত ব্যাপারকে ইন্ডিকেট করে। হঠাৎ করে প্রাপ্তি, তো হঠাৎ করে কোনো অর্থ পাওয়া, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, বিমা সূত্রে প্রাপ্তি, পৈতৃক ধনসম্পত্তি পাওয়া, এগুলোকে আমরা অষ্টম ভাব থেকে দেখি। তো এই সমস্ত ব্যাপারগুলো থেকে রাহু এবার কিন্তু হঠাৎ করে আমাদের কিছু পাইয়ে দেবে। নবম দৃষ্টি মানে হলো মানে ভাগ্য, নবম ভাবটা হলো ভাগ্য, ব্যাপারটা দেখা যায় মানে ধর্ম। আমি যদি বলি ধর্ম, তো রাহু কিন্তু ধর্মের ধার ধারে না। রাহু সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, সত্যের কোনো সম্পর্ক নেই। তাহলে এবারে ওই যে অষ্টম ভাবে দৃষ্টি রাখবে না, তখন যদি তোমরা, আমি আবার বলেছি, যদি তোমরা এই সময়কালে এই জাদুবিদ্যা, গুপ্তবিদ্যা, তন্ত্র মন্ত্র এসব শিখতে যাও, তখন তোমরা এমন শক্তি অর্জন করবে যে এইবার মনে হবে যে তোমরা ওই শক্তির দ্বারা অনেক কিছু প্রাপ্তি করতে পারো, অনেক কিছু পেতে পারো, সেটা খুব সহজে পেতে পারো। হতে পারে সেটা ইল্লিগাল উপায়ে, তন্ত্র মন্ত্র করতেই পারে, এরকম ইল্লিগাল উপায়ে অনেক কিছু অ্যাচিভ করাতে পারে, সে শক্তি যন্ত্রের আছে, মন্ত্রের আছে। তো এইরকম ব্যাপারগুলো তোমাদের সামনে যখন হাজির হবে, যে আমি ধরা যাক যে পৈতৃক সম্পত্তি, মামলা মকদ্দমা চলছিল বহুদিন ধরে, একটা সম্পত্তি আমার হস্তগত হচ্ছে না, তো চলে গেলে কোনো জাদুকরের কাছে গিয়ে বললে সব জাদুকর ব্যবস্থা করে দিল, তো সেটা করলে, হাসিল করলে ভালো কথা, হাসিল হয়ে গেল, কিন্তু পরে গিয়ে ওটা আবার তোমার কাছে ফিরে আসবে বুমেরাং হয়ে। তো সেটা থেকে সাবধান। আবার তোমরা যদি নিজেই শিখে গিয়ে যদি তোমরা অ্যাপ্লাই করো, সেটাও কিন্তু খারাপ হবে। তাই বলবো যে এই দিক থেকে সাবধান। মানে যা কিছু শেখো, করো, জানো, কাউকে হিলিং করো, কাউকে উপকার করো, কিন্তু অসৎ উপায় নয়। রাহু কিন্তু এটা করাবেই, এই লোভ তোমাদের দেখাবেই, অনেক বৃশ্চিক রাশির মানুষকে এই সময় এইগুলো দেবেই। তার আত্মাটার তো সব থেকে বড় যেটা হলো যে আত্মাটাই রাহু হয়ে যাবে। তখন এই যে ধার্মিক মানুষটা, এই সহজ সরল মানুষটা হঠাৎ টাকার প্রয়োজনে, পরিস্থিতির শিকার হয়ে, পারিপার্শ্বিক চাপে, পারিবারিক চাপে, মানসিক চাপে সে হয়ে গেল একটা বড় তান্ত্রিক হয়ে যাবে। তো তান্ত্রিক হয়ে গিয়ে সে বলবে যে এবার আমাকে ওটা চাই, না হলে আমি বাঁচতে পারবো না। তখন সে ওই বিদ্যা কাজে লাগাবে যে যা কিনা ধর্ম বিরোধী, যা সত্যের বিরোধী, যা কিনা অন্যায়, এইরকম করে তারা অনেক কিছু পাবার জন্য চেষ্টা করবে। হঠাৎ করে পেয়েও যাবে, কিন্তু সেটা কতদিন থাকবে বা কতটা তার কাজে লাগবে সেটা নিয়ে বড় সন্দেহ থেকে যাবে। তাই সাবধান, আমরা কোনো কিছু অসৎ উপায়ে করব না। এমন কোনো কিছু জাদুবিদ্যা বা যা কিছু আমাদের বিদ্যা, জাদুবিদ্যা নাই বা হলো, যদি কোনো বিদ্যায় আমি হাসিল করে থাকি, সেটা যদি সঠিক বিদ্যা হয়, সেটাকেও আমরা কোনো ভুল কাজে ব্যবহার করব না। পিতার সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, পিতার সঙ্গে মতবিরোধ হতে পারে, পিতার স্বাস্থ্যে অবনতি হতে পারে, এইগুলো কিন্তু হবে। গুরুর সঙ্গে মতবিরোধ, গুরুর আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হতে পারি। আবার অনেকের কিন্তু গুরু লাভও হয়ে যাবে, গুরু লাভ হবে, ভালো গুরু, সদ্গুরু। তবে একটা কথা বলে রাখবো যে সদ্গুরু পাওয়া খুব মুশকিল, সদ্গুরুর থেকে বদগুরু লাভ তোমাদের বেশি হবে। এটাই এই কারণেই যে অষ্টম ভাবটা কখনো ভালো জিনিস দেখায় না। যদি নবম ভাবে নবম দৃষ্টি পড়তো, তাহলে হতো, বলতাম যে না, সদ্গুরু পাবে,
বা যদি মানে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকতো নবমভাবে, তাহলে কিন্তু হতে পারে যে পাবে ভালো গুরু। কিন্তু যেহেতু নবম দৃষ্টি পড়ছে, তো বদগুরু পাবে। গুরু ভালো পাবে না, এটুকু একদম ডেফিনেটলি। কারণ ওই যে ওই মিথুন রাশির অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে, যা কিনা চণ্ডাল রূপে থাকবে তখন, ঠিক আছে। এবং রাহু দৃষ্টি পেয়ে এবং অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করলে, আমি আগের দিন বলেছি ভিডিওতে যে কি বলেছি, গুরু তখন গুরুর যে গুণ সেটা লুপ্ত হবে। গুরু তখন একবারে গরু রূপে পরিণত হবে এবং সেই গরুকে আমরা গুরু দেখব। এইটা থেকে সাবধান, বারবার বলছি। ধর্মবিরোধী কাজ করার মধ্যে টেন্ডেন্সি বাড়বেই, এইগুলো থেকে সাবধান। আর আমরা বদগুরুর পাল্লায় পড়ে যাব, খুব সাবধান এগুলো থেকে। আর গুরু লাভ কিভাবে সম্ভব, তার জন্য আমি একটা আলাদা করে ভিডিও কয়েকদিন আগে দিয়েছিলাম। খুব একটা বেশি দর্শক হয়নি, এবং কারণ এসব বিষয়ে আগ্রহ তো খুব থাকে না মানুষের, তাই দেখেনি কেউ খুব একটা বেশি। তো আমি সেদিনে অনেকটা মানে খুব গভীরভাবে বিস্তারিত আলোচনা করেছিলাম ওই ভিডিওতে, যে গুরু লাভ কীভাবে সম্ভব, গুরু লাভ কারা করতে পারে, কিভাবে সম্ভব হয়, এবং গুরু সদ্গুরু চেনার উপায়, এ সমস্ত আলোচনা করেছিলাম। ওই ভিডিওতে দেখে নিতে পারো যদি তোমাদের ইচ্ছে হয়। তো এই ব্যাপারটা নবম ভাব, সপ্তম ভাব, পঞ্চম ভাব, চতুর্থ ভাব আলোচনা করা হয়ে গেল। এইবারে লাস্ট যে ভাবটা সেটা হলো যে দ্বাদশ ভাব, মানে পঞ্চম ভাবে দ্বাদশ দৃষ্টি, তার দৃষ্টি বিচারটা আমি করছি। তা পঞ্চম ভাব আমাদের সন্তানের ভাব, উচ্চশিক্ষার ভাব, আর আমাদের কি প্রেমের ভাব। তাহলে দ্বাদশ ভাবটা কি হলো না, ওই যে দ্বাদশ ভাবটাই কি বলেছি, আইনি ঝামেলা, আইনি ঝামেলা, ঝুট ঝামেলা, ব্যয়, অকারণ খরচা, বিদেশ ভ্রমণ, শয্যা মানে বিছানা, তারপরে হচ্ছে যে দ্বাদশ ভাব থেকে আমরা দেখব ভ্রমণ, বিদেশ ভ্রমণ, তীর্থ ভ্রমণ, মোক্ষ লাভ, এই সমস্ত কিছু। তো এইবারে দ্বাদশ ভাবে মানে আমাদের হচ্ছে যে কি জানো, হ্যাঁ, পঞ্চম ভাবে দ্বাদশ দৃষ্টি মানে হলো সন্তান বিদেশ যেতে পারে, সন্তানের বিদেশ যেতে সুযোগ আসতে পারে। আমরা যারা উচ্চশিক্ষা লাভ করছি, উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার খুব ইচ্ছা হয়েছে, ওখানে গিয়ে আমরা ডিগ্রি অর্জন করব, তো এই সুযোগটা এবার আসবে, ঠিক আছে। আমাদের চেষ্টা যদি থাকে যে বিদেশ যাওয়ার এনিহাও কর্মের দ্বারা বা কর্মের মাধ্যমে, তাহলে আমরা যেতে পারবো। আইনি ঝামেলা যেগুলো চলছিল সেগুলো থেকে এবার একটু রেহাই পাওয়া যাবে। যদি নতুন করে ঝামেলায় জড়িয়ে পড়ো, তাহলে সেটা সহজে মুক্তি সেখান থেকে পাবে না। এখন চলবে সেটা লং টার্ম, এটা চলবে। তো সে থেকে সাবধান, যাতে কোনো আইনি ঝুট ঝামেলা না হয়, সাবধান। অকারণ ব্যয় হবে, কি জন্য অকারণ ব্যয় হবে? সন্তানের জন্য, বিদেশ ভ্রমণ করার জন্য। বিদেশ ভ্রমণ করার জন্য কেউ বলতে পারে অকারণ, কেউ বলতে পারে কারণ, সেটা তার নিজের উপর ডিপেন্ড করবে। কিন্তু আমি মনে করি যে একটা ব্যয় হচ্ছিল, হয়তো 5 টাকা খরচ হচ্ছিল, সে জায়গায় এমন এমন অবস্থা তৈরি হবে যে 5-এর জায়গায় 10 হয়ে গেল, এইগুলো হবে, এরকম ব্যয় হতে পারে। তো তারপরে প্রেম যারা করছো, তাদের জন্য এমন পার্টনার এসে হাজির হবে যে ওই তোমার পকেট থেকে এক্সট্রা পয়সা খরচা করাবেই। আবার বলছি, ওই প্রেমটা কতটা টিকবে তা জানি না, কিন্তু প্রেম ওই আগামী 1.5 বছর খুব ভালো যাবে। মানে প্রথম দিকে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হবে, শেষের দিকে সেটা আবার বোঝা হয়ে দাঁড়াবে। তো সেদিকে যাওয়ার আগে চিন্তা ভাবনা করে নেওয়াটা ভালো। কারণ আমি আবার বলছি, রাহু আমাদের হৃদয়ে থাকবে। যাকে রাহু বলবে যে ভালো, জানবে সে সব থেকে খারাপ। যেটাই হোক, সেটা আমাদের পার্টনার হতে পারে, আমার মা বাবা হতে পারে, আমার পরিবার হতে পারে, আমার কাজের জগৎ হতে পারে, স্বয়ং কাজ হতে পারে, কেরিয়ার হতে পারে, পড়াশোনা হতে পারে, বন্ধু হতে পারে। যা কিছু রাহু বলবে ভালো, মানে ওই যে মায়া দেখাবে ভালো। আমার হতে পারে কোনো ব্যবসার জন্য একটা ডিল এলো, একটা চুক্তি এলো আমার কাছে, তো মনে হবে চুক্তিটা করলে আমি লাভবান হব প্রথম দিকে। তো অনেকে লোভ দেখাবে, যেহেতু সপ্তম দৃষ্টিটা দশম ভাবে আছে, তো পার্টনারশিপের ব্যাপারটা, কাজের জায়গা। তো অনেকেই কাজ করো জয়েন্টে, কোম্পানি আছে, জয়েন্ট কোম্পানি, বা অনেকেই আছে যে পার্টনারশিপে কাজ করে। তো এইরকম জায়গায় কোনো ডিল যারা করতে আসবে তোমাদের সঙ্গে, যে প্রথমে লোভ দেখাবে যে অনেক ভালো প্রফিট হবে, রিটার্ন পাবে, ইন ফিউচার অনেক ভালোভাবে তোমরা আর্থিক দিক থেকে সুরক্ষিত হবে, এবং লং টার্মে এটার জন্য গেন হবে আর কি, লং টার্ম গেন এরকম বোঝাবে। তো
আমি বলবো যে ওইটাই সব থেকে ভুল হবে, খবরদার নয়। এবং ওইটা সত্যি করেই ওর মধ্যে কোনো সততা আছে কি না বা বাস্তবতা আছে কি না সেটা দেখে নেওয়ার দরকার আছে। সেটা জানতে পাবার জন্য বা জানতে পারবার জন্য বা জানার জন্য কি করতে হবে, একবার নয় লক্ষবার ভাবতে হবে, বিচার বিবেচনা করতে হবে। এটা বারবার বলে রাখছি। তো ভুল হবার সম্ভাবনা থাকবে, অনেক ঠকে যাবার চান্স থাকবে, চিটিংবাজি হবেই, তোমাদেরকে একবার নয় একাধিকবার ঠকতে হবে। তাই বলছি বারবার যে যা কিছু ওপর থেকে দেখে মনে হবে ভালো, সেটা ভালো ভাবার আগে, বলার আগে আগে আরও বিচার বিবেচনা প্রয়োগ করো, যাতে তোমাদের এমনিতেই, আবার বলছি, যখন অষ্টমভাবে গুরু চলে যাবে তখনই তোমাদের মধ্যে গুরুতত্ত্ব বা আধ্যাত্মিকতা বা ধর্মের ব্যাপারটা একেবারে হ্রাস পাবে, মানে কমে যাবে, ওর লেভেলটা কমে যাবে। তখন রাহু আত্মায় চলে আসবে, ভর করবে, একেবারে পুরো উল্টো হয়ে যাবে তখন পুরো ছবিটা। যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হয় এটা খুব বেশিভাবে হবে। আর আবার বলছি যে প্রত্যেকটা রাশি বা লগ্নের জন্য আমি আলাদা করে ভিডিও দেব। যদি কারোর মকর লগ্ন হয়, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য এই ভিডিওটা করছি। এবার প্রত্যেকটা লগ্নের জন্য এই ভিডিও করা সম্ভব নয়, সময় নেই আমার, আর এমনিতে ইউটিউব পারমিট করে না, একদিনে দুটো ভিডিও ছাড়া বেশি পারমিট করে না। তো আরও অনেক সাবজেক্ট আছে, তাদের উপর ভিডিও করতে করতে এই ভিডিওগুলো মানে 12টা লগ্নের উপর ভিডিও করতে আমার অনেক সময় চলে যাবে, তো তখন আর কারো আগ্রহ থাকবে না। তাই বলছি কি উপায়, যার মকর লগ্ন মানে বৃশ্চিক রাশি মকর লগ্ন, সে কি করবে, আমি পরের দিনেই রাহুর এই যে সঞ্চার হচ্ছে, সঞ্চারের যে ভিডিও প্রত্যেকটা রাশি লগ্নের জন্য ভিডিও আমি দেব, ঠিক আছে? 1 থেকে 12 পর্যন্ত সমস্ত রাশি লগ্নের জন্য ভিডিও দেব, সেই ভিডিওতে চোখ রাখবে। যদি মকর লগ্ন হয় তাহলে মকর রাশি যদি আমি বলি তাহলে ওইটা জানবে তোমাদের জন্য অ্যাপ্লিকেবল হবে, তাহলে সেটা দেখবে, সেই ভিডিওটা দেখবে, নিজের সঙ্গে রিলেট করতে পারবে, সেই ভিডিওটা তোমাদের জন্য প্রাসঙ্গিক হবে, এটা বলতে পারি। আর অমনি করে আলাদা আলাদা ভিডিও তোমরা বলে থাকো যে বৃশ্চিক রাশি, আরে মকর লগ্ন বলো, কেউ বলবে বৃষ লগ্ন বলো, কেউ বলবে মেষ লগ্ন বলো, এরকম করে সম্ভব নয় ভিডিও করা। আমি বলবো মেষ রাশির ভিডিও যখন করবো তখন তোমরা দেখবে মিলছে, তোমাদের সঙ্গে তোমরা রিলেট করতে পারছো। যাই হোক, ব্যাপারটা আমি এবার যেটা বলছিলাম যে দ্বাদশ দৃষ্টিটা কিভাবে বিচার করব, যে দ্বাদশ মানে হলো যে ব্যয়, খরচা, বিপদ, এই রকম করে যদি ভেবে থাকি তাহলে ওই পঞ্চম ভাবে তোমাদের দৃষ্টিগুলো পড়ছে। তাহলে পঞ্চম ভাব সন্তান নিয়ে বিপদ, সন্তান মনোযোগ দেবে না কাজে বা পড়াশোনায়, তার শরীর থাকবে অসুস্থ, মানে সব সময় না হলেও আপ ডাউন করবে, শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, তার পড়াশোনায় মন লাগবে না। বিদেশে যাচ্ছে বটে কিন্তু বিদেশে গিয়ে হয়তো খারাপ বন্ধুর পাল্লায় পড়ে গেল, নেশা ভাঙ করতে শুরু করে দিল। ওই যে বলেছি রাহু মানে নেশা, রাহু মানে মাতাল, লম্পট, চরিত্রহীন, মানে তার কোনো চরিত্র নাই, তার কোনো বুদ্ধি বিবেক কিচ্ছু নাই। তো এইরকম জায়গা হতে পারে তখন ওদিকে, তাদের জন্য আবার আইনি ঝামেলা চলে আসতে পারে, এরকম ব্যাপারগুলো হবে। তো ভালো কি হবে, ভালো এইটাই হবে যে ভালো অনেক কিছু হবে, ভালো হবে রাহু চতুর্থভাবে আছে মানে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার সুযোগ আসবে, ব্যবসায় অনেক লোভনীয় প্রস্তাব আসবে এবং সেখানে গেইন করবে, ব্যবসা ভালো হবে, কর্মস্থানে উন্নতি হবে, কর্মে সাফল্য লাভ হবে, কর্মে বাধা দূর হবে। সব জায়গায় চ্যালেঞ্জ আছে, কর্মস্থানের শত্রুরা তোমার কর্মে যখন উন্নতি করবে, তুমি যখন সাইন করবে আস্তে আস্তে, তখন শত্রুরা অ্যাক্টিভ হবে, তারা হিংসা করবে, করতেই সবার উপরেই করে, তোমাদের উপরেও করবে, এমনিতেই তোমাদের শত্রু বেশি, অকারণে লোকে হিংসা করে, অকারণে করে। যাই হোক, তো এরকম থাকবেই, এগুলো ন্যাচারাল ব্যাপার। তো এসব ভালো মন্দ নিয়ে তোমাদের বাঁচতে হবে আগামী 1.5 বছর। আর রাহু তোমাদের এই যে ট্রানজিটে আমি বলবো যে 70% ভালো করবে, 30% মন্দ করবে। ওই 30% মন্দটাই কিন্তু, যদিও এটাই 30%, কিন্তু ওই 30% যে মন্দ করবে ওটাই কিন্তু 70%-এর উপরে ভারী পড়বে। এটাই হলো রাহুর কাজ। মানে ওই যে আমি আগের দিন বলেছিলাম নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি, তো নেগেটিভের এত শক্তি বেশি যে সমস্ত পজিটিভ যতই হোক না কেন একদম তাকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। তো ওর নেগেটিভ মানে শয়তানের শক্তিটা এই দিকে বেশি, এইটাই আমি ঠিক আগের দিনে বলেছিলাম। তো নেগেটিভ এনার্জির যে উপস্থিতি সেটা আমরা চট করে বুঝতে পারি, এটাই হলো নেগেটিভের সঙ্গে পজিটিভের
পার্থক্য। পজিটিভ যে এনার্জি সেটাকে আমরা বুঝতে পারি না, চট করে বুঝতে পারি না। বুঝতে গেলে আমাদেরকে অনেক ঘাম ঝরাতে হয়, তবেই বুঝতে পারবো যেটা ওটা একটা পজিটিভ এনার্জি। সে সহজে ধরা দেবে না, হলো এটাই ব্যাপার। তো যাই হোক, আমি আবার বলছি, রাহুর জন্য আমি বলবো বৃশ্চিক রাশিকে কতগুলো উপায় করতে। আমি শর্টসের মাধ্যমে বলেছি, জানি না তোমরা শর্টসটা দেখবে কিনা, দেখবে বলে মনে হয় না, কারণ শর্টসে আমার বেশি ভিউ হয় না। আর শর্টসের বিষয়গুলোকে লোকে হালকাভাবে নেয়, তাই জন্য দেখে না। যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে আমি কতগুলো প্রতিকারের কথা বলেছিলাম, যেগুলো সেগুলো করতে পারলে ভালো হয়। তবে আবার বলছি তোমাদের জন্য যে এটাই, যে সাউথ ওয়েস্ট দিক, যেটা নৈঋত্য কোণ বা দক্ষিণ পশ্চিম দিক, যেটা হলো প্রতি শনিবার, যদি সম্ভব হয় তো রোজ, আর যদি সম্ভব না হয় তো প্রতি শনিবার অন্তত করবে। এটা কি করবে না, ওই সন্ধ্যাবেলায়, শনিবার সন্ধ্যাবেলায় আমরা সাউথ ওয়েস্ট দিকে, মানে দক্ষিণ পশ্চিম দিকে, বাড়ির যে দক্ষিণ পশ্চিম দিক, সেইখানে গিয়ে আমরা কি করব, প্রদীপ জ্বালাবো। 1 নম্বর উপায়। 2 নম্বর উপায়, বাথরুমকে পরিষ্কার রাখতে হবে, উজ্জ্বল আলো, দেওয়ালগুলো যদি হলুদ রঙের হয়, মানে হলুদ কালারের হয় তো খুব ভালো হয় বাথরুমের দেওয়ালগুলো। আর বাথরুমে আমি বলছি কাঁচের বাটিতে কি হবে, ফটকিরি, লবঙ্গ, আর যদি সৈন্ধব লবণ এগুলো মিশিয়ে রাখা যায়, প্রতি শনিবার চেঞ্জ করলে খুব ভালো হয়। ওই সাউথ ওয়েস্টের দেওয়ালের দিকে রাখলে ভালো হয়, এটা খুব ভালো উপায়। এছাড়া শনিবার দিন, প্রতি শনিবার দিন কালো তিল দান করতে পারো। এগুলো তোমাদের যেহেতু রাহু মারক গ্রহ, তাই তোমাদের করতেই হবে, এগুলো করলে খুব ভালো ফল পাবে তোমরা। কি করতে হবে, কালো তিল, কালো কম্বল বা কালো যে কোনো দ্রব্য তোমরা শনিবার সন্ধ্যাবেলায় গরিব মানুষকে দান করবে। আর যদি সম্ভব হয় কালো তিল বা তেল তোমরা কি করবে, মন্দিরে দান করবে। আর যদি কালার যদি অ্যাভয়েড করতে হয়, সেটা হলো কালো কালার, গ্রে কালার অ্যাভয়েড করবে একদম। ওই কালারের কোনো জিনিস তোমরা ধারে কাছেও যাবে না। বাড়ির মধ্যে যেন কালো দ্রব্য বেশি না থাকে, এরকম ব্যাপার, এগুলো মানতে হবে। তো রাহু কালো দ্রব্য বা কালো জিনিস যদি পায়, তো রাহু খুব বেশি তার এনার্জিটা কাজ করে, অ্যাক্টিভ হয়, তো সেই থেকে আমাদের বাঁচতে হবে। তার বদলে আমরা কি করব, হলুদ তত্ত্ব, হলুদ, আমাদের হলুদ কালার যত থাকবে, হলুদ, লাল, গোলাপি, কমলা, এই সমস্ত রঙগুলো যত আমরা ব্যবহার করব বা যত এই রঙগুলো আমাদের চারপাশে থাকবে, তত আমাদের এনার্জি বাড়বে, পজিটিভ এনার্জি বাড়বে। তো রাহুর প্রভাব থেকে মুক্ত হব তত বেশি করে। যাই হোক, সবাই ভালো থেকো।